পড়াশোনা কেমন চলে? স্যার নতুনরা তো স্যার মাত্র রেজাল্ট পাইছে। পড়াশোনা কেমন চলে? নতুনরা তো মাত্র স্যার রেজাল্ট পাইছে, এখন মনোযোগ দিবে পড়ালেখায়। আল্লাহ ভরসা। ভর্তি হয়েছিলেন কবে এলএলবিতে? স্যার আমরা 22-23 সেশনের স্যার আমরা 21-এর দিকে ভর্তি হয়েছি স্যার। আর এক্সাম দিছি হচ্ছে স্যার 2024 সালে এবং 2025 সালের 3 তারিখে আমাদের এক্সাম শেষ হয়েছে স্যার। আর হচ্ছে স্যার গত পরশুদিন আমাদের রেজাল্ট দিছে স্যার। গত পরশুদিন আপনাদের রেজাল্ট দিছে? জি স্যার। ফাইনাল কবে পাবেন? শেষে ফাইনাল কি 26 শেষে হবে? মনে হয় এটা তো এখন পর্যন্ত স্যার মানে নোটিশ পাইনি স্যার, তবে শোনা যাচ্ছে 26-এর শেষের দিকে হবে স্যার, না 25-এর শেষের দিকে। 26-এর যা হোক, একদিক দিয়ে আপনারা ভাগ্যবান, পড়ালেখারটা আশা আছেন। তো রেজাল্ট কার কেমন হলো? আলহামদুলিল্লাহ পাশ করেছি, কিন্তু খুব ভালো নাম্বার আসেনি স্যার। এসআরএক পারেন? এসআরএক সুনির্দিষ্ট প্রতিকার আইন? জি স্যার পারি। এসআরএকটা কয়টা ধারা? এসআরএক কোন ধরনের আইন? আপনাদের প্রথম পত্র আইন বিজ্ঞানে মূল আইন পদ্ধতিগত আইন ছিল না? জি স্যার ছিল স্যার। ছিল। এসআরএক কি মূল আইন নাকি পদ্ধতিগত আইন? স্যার পদ্ধতিগত আইন স্যার। স্যার শুনি নাই। পদ্ধতিগত ওখানে কি এসআরএক কোন ধরনের আইন? এসআরএক্ট স্যার এটা তো হচ্ছে আপনার কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন স্যার, মূল আইন থেকে পদ্ধতিগত দুইটাই তো স্যার ধরা চলে। এটা দুইটাই বলা চলে। এখন কিছু না কিছু একটা হবে, হয় মূল হবে না হয় পদ্ধতি হবে, জি জি না হয় জি যে কোনো একটা হবে, দোনোটা হবে। পদ্ধতিগত হানিফ সংকেতকে চিনতে নিয়ে জি স্যার ইত্যাদিতে স্যার ধারাভাষ্যকার। ভেরি গুড, উপস্থাপক হানিফ সংকেত আর আমি স্টুডেন্ট ছিলাম। আমাদের সময় এই যে হানিফ সংকেতের যাত্রা শুরু মোটামুটি 86-87 দিকে। উনি তো মানুষকে দাঁড়ানো হাসাতে পারত, তো কৌতুকের মধ্যে বেশি। তো যা হোক, পড়াশোনায় আসি। ইয়েতে আপনারা যা পড়ে ফেলছেন, এখন হাতে অবসর সময় যেটা আছে এটাতে লিখে নিতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন ভালো করে পড়বেন, প্রত্যেকটা সেকশনের হেডলাইন, ঠিক আছে? তারপরে দাগাই নেন 1 ধারা, 5 ধারা, 8, 9 আপনারা লিখে নিতে পারেন, নোট করে নেন। খাতা কলম আছে সাথে?
জি স্যার আছে। জি স্যার। তারা 5 ধারা 8 ধারা 9 ধারা। হ্যাঁ, তারা 5 ধারা 8 ধারা 9 ধারা। এরপরে আপনার 12-21। স্যার কাইন্ডলি যদি স্যার প্রথম থেকে বলতেন স্যার। আচ্ছা, 1 ধারা 5 ধারা 8 ধারা 9 ধারা। এক 5 8 9 12 21 22 21-এর 1। দাগাইছেন? জি স্যার। 12 21-এর 1 22। তারপরে দাগান 29 31। দাগাইছেন 29 31 35 39 42। দাগাইছেন 35 39 42 জি স্যার। 54 56। জি স্যার। কয়টা হলো? 12 13টা হয়েছে সেকশন। চোদ্দটা স্যার। 14টা না? জি স্যার। 14টা। এই 14টা সেকশন করলে ইনশাআল্লাহ বার কাউন্সিলে 5টা এমসিকিউ পাবেন। স্যার ধারাগুলো আরেকবার বলবেন। 1 5 8 9 12 21 21-এর 1 22 29 31 35 39 42 54 56। থ্যাংক ইউ স্যার। এরপর আমরা কয়নি কি করছি? স্যার মৃত্যুকালীন ঘোষণা কি, তারপর হচ্ছে স্যার এখন আপনাদের তো স্যারে বললে হবে না, নিজেদেরকে পড়তে হবে, এটা মাথায় রাখবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ রবিউল্লাহ স্যার, আমি আজকে নতুন জয়েন করেছি স্যার। আপনি রবিউল্লাহ নতুন জয়েন করছেন? বাড়ি কোথায়? কক্সবাজার স্যার। কক্সবাজার? কক্সবাজার কোন জায়গায়? কক্সবাজার উঠিয়াতে স্যার। উখিয়া তাঁরও বাড়ি তো ভাই চন্দনাইশ। আচ্ছা আচ্ছা, এখানে তো মনে হয় বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় স্টুডেন্ট আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সব জায়গার লর স্টুডেন্টরা আছে যারা মোটামুটি আপনার মতো সচেতন। ওনারা আরেকটু আগের থেকে পড়াশোনা শুরু করছেন, আপনারা এক ধরনের ভাগ্যবান। আমরা কিন্তু এত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে পারি নাই। এই যে সুনির্দিষ্ট প্রতিকার থেকে কি পড়বো সেটা বার কাউন্সিল পড়াশোনা করতে গিয়ে দেখেছি স্যার, হচ্ছে গত 2-1 দিন আগে হচ্ছে যেটা রেজাল্ট দিয়েছে ফার্স্ট ইয়ারের প্রিলিমিনারি আর কি, ওখান থেকে হচ্ছে যারা পাস করেছে ওনারাও জয়েন করেছে। আমরা স্যার ওনাদের আগের পেয়েছে স্যার, আমাদের হচ্ছে 32টা হচ্ছে কমপ্লিট হয়েছে অনলি হচ্ছে গত 1 মাস হচ্ছে স্যার। ওনাদের আগের ভর্তি কমপ্লিট হয়েছে 1 মাস হয়েছে না? জি
আলহামদুলিল্লাহ। স্যার আমরা জয়েন করছি, যেমন আমি জয়েন করছি হচ্ছে আজকে থেকে, কারণ পরশুদিন আমাদের রেজাল্ট দিতে। হ্যাঁ, আমি মানে আজকে থেকে হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবো আর কি স্যার। অন্যরা স্যার রেজাল্ট পেয়ে তার মানে ভর্তি হইতে হইতে আরো 8-9 মাস লাগবে। আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে টেনশন করা ফায়দা নেই। শুনেন, আপনি যখন ট্রেনে উঠছেন স্টেশনে না পৌঁছা পর্যন্ত আপনি নামতে পারবেন না। এলএলবি তে ভর্তি হয়ে গেছেন, এরপরে আপনার ভর্তি হওয়ার পিছনে মূল কারণ কি ছিল? অ্যাডভোকেট হওয়া। তাহলে আপনি অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত কি করতে পারবেন না? নামতে পারবেন না। এই যে 9-10 পড়াশোনা আমরা করি, কোনো কারণে মনে করেন মাঝখানে বিরতি গেল, এই যে করোনার সময় পরীক্ষা বন্ধ ছিল, সবকিছু মিলিয়ে, তাইলে কি আপনি 9 করছেন বলে কি 10 পড়াশোনা একটু দেখেন নাই? তো এখন কথা হচ্ছে, আপনারা তো নতুন, যারা ক্লাস করছেন ওনারা একটু রেসপন্স করেন যে গত 3টা ক্লাস যারা আমি স্যার আজকে জয়েন করলো, আমাকে হচ্ছে ওই রাজভাই হচ্ছে আমাকে হচ্ছে ইউটিউবের হচ্ছে লিংক দিয়েছে, ওখানে হচ্ছে আমি 2-4টা ক্লাস দেখেছি সাক্ষ্য আইনের। তো আজকে দ্বারা গুলো বলেছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তো আপনার বিষয়গুলো আলোচনা করলে আমরা ওখান থেকে যা নিতে পারি নিব আর কি, বাকিগুলো হচ্ছে আমি ওই যেগুলো চলে গেছে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবো। এখন আপনি মিউট হয়ে শুনেন, সমস্যা নেই। যারা ক্লাস করছে এতদিন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করা, কারণ যারা আজকে জয়েন হয়েছেন তারা তো বলতে পারবেন না যে বেসিক্যালি আসলে কি পড়তে হবে বা কি পড়াইছি ইত্যাদি। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমি বললাম আপনারা শুনলেন, টুকিটাকি নোট করলেন, পড়াশোনা করলেন না, বই বন্ধ রাখলেন, কোনো লাভ হবে না। ঠিক আছে? বরঞ্চ নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আপনাদেরকে প্রথম ক্লাস যেদিন নিছি সেদিন বলছিলাম যে যে টপিকস গুলো বলে দিব সেগুলো একটু নিজেরা পড়ে রাখবেন, এরপরে পড়ানোর সময় যতদূর সম্ভব নোট করে ফেলবেন। সম্ভব হলে আজকে সেই পড়াশোনা পড়া ফেলবেন, না হয় আগামীকালকে পরে রেডি করে ফেলবেন। এই পদ্ধতি যদি নেন ইনশাল্লাহ ফাইনালে এমসিকিউতে বার কাউন্সিলে আপনাদের কষ্ট হবে না। আমি শুরুতে পড়াইছিলাম আপনার 101 থেকে 112 দ্বারা সাক্ষ্য আইনের, 101 থেকে 112 ওখানে হচ্ছে প্রমাণের দায়িত্ব। যারা নোট ফাইনাল দিবেন তাদের এই প্রমাণের দায়িত্ব পরীক্ষায় আসবেই আসবে, ভুল ছাড়া প্রমাণের দায়িত্ব নিয়ে পড়াশোনা আসবে পরীক্ষায়। ওয়ালাইকুম আসসালাম। মানে প্রথম আসিল স্যার, মানে কথা বলতেছি হয়েছে কি আমাদের প্রশ্ন রেজাল্ট বের হয়েছে, তো পারবেন, সমস্যা নাই, মাঝখান থেকে ধরতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন। আর বিগত ক্লাসগুলোতে যেগুলো পড়াইছি সেগুলো লিখে নেন, ঠিক আছে? ওই কথা না বলে সেগুলো আপনারা লিখে নেন। যারা ক্লাস করছিলেন ওই বেসিক্যালি তাদের উদ্দেশ্যে বলা, যারা নতুন তো তাদের করার কোনো কিছুই নেই, তাদের পড়াশোনা দেখা হবে নেক্সট ক্লাসে। এবং পড়াশোনা করলে প্রথম 15 মিনিট আপনাদের পড়াশোনা কার কি অবস্থা আছে এটা দেখতে হবে। এটা এমন একটা জিনিস, আপনি যদি 2 দিন পড়াশোনার বাইরে থাকেন, তৃতীয় দিন যা পড়ছি আমরা খেয়ে ফেলছি, হবে না ওই কাজ। আপনাকে রেগুলার ঘন্টাখানেক, 1-2 ঘন্টা পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আমি এই পর্যন্ত মনে হয় 4-5টা ক্লাস নিয়েছিলাম, তো 4টা ক্লাস নিয়েছিলাম মনে হয়। 4টা ক্লাসে যা আলোচনা করছি আপনারা লিখে নিতে পারেন। এই যে সাক্ষ্য আইনের 101 থেকে 112 দ্বারা প্রমাণের দায়িত্ব, তারপর প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো, এই যে প্রমাণের দায়িত্বের বিভিন্ন প্রণালীগুলো, পদ্ধতিগুলো, এরপরে সন্তানের বৈধতা চূড়ান্ত প্রমাণ কি, এই সংক্রান্ত প্রশ্নগুলো ওখান থেকে আসে প্রমাণের দায়িত্ব। আপনারা বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিয়েন, 101 থেকে 112।
এখানে সবগুলো সেকশনে বেশ রকমই গুরুত্বপূর্ণ। আপনারা হেডলাইন গুলো এই যে মূল আইনের বইতে হেডলাইন গুলো আপনার বাংলা ইংরেজি ভালো মতো পড়ে ফেলবেন, তারপর ভিতরের কথাগুলো পড়ে ফেলবেন। এবং নেক্সট ক্লাসে যেহেতু দেখা যাচ্ছে আপনার নতুন স্টুডেন্ট বেশি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগে যে 4টা ক্লাসে যা আলোচনা করছিলাম পরবর্তী ক্লাসে এটার সামারি করে দিব। ঠিক আছে, আপনারা নিজেরা একটু পড়ে রাখিয়েন। এই যে বললাম 101 থেকে 112, এরপরে পড়াইছিলাম 32 নাম্বার সেকশন, 33 নাম্বার সেকশন। তাইলে মোটামুটি আমরা 14-15টা সেকশন পড়ছি, যার মধ্যে মূলত 2টা প্রশ্ন ছিল। এরপরে আপনাদেরকে এসআর অ্যাক্টেরও কিছু সেকশন বলে দিছি, 12-13টা সেকশন, 14টা সেকশন। এগুলো একটু আপনারা নিজেরা পড়িয়েন। এই সমস্ত কিছু হোমওয়ার্ক ইনশাল্লাহ নেক্সট শনিবারে তো কোরবানের জন্য বন্ধ রাখছে, ওই কোরবান হয়তো যদি আপনারা ফ্রি থাকেন রাজভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়েন। রবিবারে বা সোমবারে একটা ক্লাস নিয়ে দিব। ক্লাস বলতে ওই সময় তো বাইরের কাজকর্ম বন্ধ, মোটামুটি 1-2 ঘন্টা আপনাদের আলোচনা করে দিলাম এবং প্রিভিয়াস 4টা ক্লাসে যে কথাবার্তাগুলো আলোচনা করছি সেই জিনিসগুলো আপনাদের আলোচনা করে দিব। ঠিক আছে স্যার। এরপরে আমরা আজকে কি পর্ব বলছিলাম, কারো মনে আছে? 115, 116 আর 117 আছে। 115, আমাদেরকে কি কোনো শীট দেওয়া হবে স্যার? জি, আমাদেরকে কি সাবজেক্ট ওয়াইজ কোনো শীট দেওয়া হবে স্যার? আমি আপনাদেরকে আজকে একটা কথা বলেনি, ওই কিছু মনে করিয়েন না, আমি নিজেই শীট যা পড়াবো শুধু 2-1 বার মনোযোগ দিয়ে শুনবেন। পদ্ধতি হচ্ছে আপনি নিজে পড়ে রাখবেন, আলোচনা শুনবেন, এরপরে আরেকবার পড়বেন। ইনশাল্লাহ মনে না থাকার কোনো কিছুই নেই। তারপরে হচ্ছে মূল আইনের বই পড়বেন, যা পড়াশোনা বিআরএক বই পড়বেন। গাইড পড়ার এখন আপনাদের সময় হয়নি, গাইড পড়বেন পরীক্ষা 2 মাস 3 মাস আগে। ঠিক আছে, আপনি গাছে যদি উঠতে হয় খুব খেয়াল করেন, গাছের গোড়া দিয়ে উঠতে হয়। আমরা যদি আপনার গাইড পড়ে ফেলি তাইলে কি করলাম, আগে আগায় উঠলাম তারপরে গোড়া। সে কারণে বার কাউন্সিলে বা ফাইনালও কাঙ্ক্ষিত মার্কস পাওয়া যায় না এই সমস্ত কারণে। তো যা হোক, এবার পড়াশোনায় আসি। যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করবেন সে কারণে এই কথাবার্তা বলা। গাইড পড়বেন পরীক্ষার মাস 2-3 আগের থেকে। এরপরে টুকিটাকি পড়াশোনা বিআরএক বই থেকে পড়েন। আপনারা বিআরএক বই হিসাবে সুফি প্রকাশনীর বই নিতে পারেন, ওই লেটেস্ট এডিশন দেখে। এরপরে শাক কয়েনের বেলায় তোফাজ্জল হোসেন স্যারের একটা বই আছে, রেফারেন্স বই, মোটামুটি লেখাজোখা সুন্দর, নিয়ে পড়তে পারেন। এরপরে আমরা পড়ব বলছিলাম এস্টোপেল। এস্টোপেল কি? কেউ বলতে পারবেন এস্টোপেল কি? এস্টোপেলের বাংলা কি? প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা। কিসের প্রতিবন্ধকতা? স্যার বিভিন্ন আইনের প্রতিবন্ধকতা কিংবা স্যার কিছু সংক্রান্ত প্রতিবন্ধকতা। এরকম নাকি? কিছু বলবেন? আইনের মধ্যে যেটা করতে বলা হয়েছে সেটা করতে না পারার যে বাধা সৃষ্টি করা, সেটাকে আমরা প্রতিবন্ধকতা বলবো। স্যার, যদি কোনো ব্যক্তি তার কথাবার্তা বা আচরণ দ্বারা বা নিষ্ঠুর থেকে অন্য কাউকে এমন কিছু বিশ্বাস করায়
এবং সেই বিশ্বাসে সেই ব্যক্তি যদি কোনো কাজ করে হুম। তাহলে প্রথম ব্যক্তি পরবর্তীতে এই বিষয়টাতে তাকে বোঝায় নাই বা বলে নাই, এটা সে বলতে পারবে না, মানে অস্বীকার করতে পারবে না। ভেরি গুড। এখন বলেন মানুষের জীবনের সাথে কোন পর্যায়ের সাথে টপিকসটা মিলে যায়? মানে আমি কারোর কাছে হয়তো একটা জমি বিক্রি করতে চাইলাম, যে জমিটা আমার। না, এইটা এটা তো- বুঝছি আমি, আপনি যেটা বলবেন সেটা বুঝছি, কিন্তু বলতে চাচ্ছি আমাদের জীবনের সাথে এই যে আমরা ছোট থেকে বড় হই, আপনার কি বলে শিশু, বালক, তারপরে কি জানি বলে যে সাবালক, যুবক, এরপরে কি জানি বলে যে আমরা বিয়ে শাদী করি, বৃদ্ধ হই, আমাদের জীবনের কোন কাজের সাথে এই জিনিসটা মিলে যায়? এই সাক্ষ্যয়নের এই টপিকসটা আপনি বলছিলেন কি আমি এমন কোনো কিছু কথাবার্তা বলবো, তারপরে বা কথাবার্তার দ্বারা অপরজনকে কিছু বিশ্বাস করাবো, সে বিশ্বাসের ভিত্তিতে, আমার কথার ভিত্তিতে সে বিশ্বাস করে সে কিছু কাজ করবে, এরপরে পরবর্তীতে আমি কাজ করার পর সে যখন কাজ করবে এরপরে গিয়ে আমি ওই কাজের বিপরীত, ওই স্বার্থের বিপরীতে আমার স্বার্থ নিয়ে কোনো কিছু কথাবার্তা বলতে পারবো না। এটা হচ্ছে আপনার বেসিক্যালি এস্টোপেল। বা আপনি উদাহরণ দিতে চাইলেন কি যে আপনার একটা জমি, বলেন এবার উদাহরণটা বলেন যিনি দিতে চাইছিলেন উনি। মানে আমার একটা জমি আমি আপনার কাছে বিক্রি করার জন্য বললাম যে জমিটা আমার, সেই বিশ্বাসে আপনি জমিটা ক্রয় করলেন, কিন্তু পরবর্তীতে আমি বলতে পারবো না যে এই জমিটা আমার না। এই জমিটা আমার না, আপনি বলতে পারবেন না। ভেরি গুড। এখন যদি জমি যদি সত্যি সত্যি আপনার না হয়, সবাই মনোযোগ দিয়ে শুনেন আলোচনা, জমি যদি মনে করেন সত্যি সত্যি আপনার না হয় তাইলে কি হবে? তখন কি বলবেন এই জমি আপনার? না, সেটা তাহলে তো প্রতারণা হলো। প্রতারণা হলো। আসল ব্যাপার হচ্ছে জমিতে দেখা যায় সব জমি আপনার না। এখানের উদাহরণে বলতেছে সব জমি আপনার না, আপনি জমি যেটা বিক্রি করছেন ওইটাতে দেখা যাচ্ছে কি আপনার জমি সাপোজ 10 শতক বিক্রি করছেন, 8 শতক দেখা গেল আপনার, 2 শতক দেখা গেল আপনার বাবার। কথা খুব খেয়াল করেন, 2 শতক দেখা গেল আপনার বাবার, যিনি বৃদ্ধ, এই যে বার্ধক্যজনিত কারণে উঠা বসাও করতে পারে না, জায়গা জমিও দেয় আমার ছেলে যে জায়গা দিছে সেই জায়গা তো আমার 2 শতক, তুমি ওই 2 শতক দখল করিও না। এখন আমি কি বললাম আপনাকে, ভাই তুমি আমার কি জায়গা দিলে, তোমার বাপে তো এই কথাবার্তা বলে, আপনি বললেন কি যে ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই, আমার বাবা তো উঠা বসা করতে পারে না, বৃদ্ধ মানুষ, এক পা কবরে চলে গেছে, 2-1 দিন পরে এমনিতেই চলে যাবে, তখন তো জায়গা আপনি পাচ্ছেনই, এই কথা না হলো। এরপরে দেখা গেল কোরবানের পরের দিন এর বাপটা মারা গেল, মারা যাওয়ার পরে সে এবার শক্ত করে বসলো না, জায়গা তো সে সত্যি সত্যি পাইছে, এতদিন কিন্তু জায়গা ছিল ওই 2 শতক তার বাবা। এখন সে কি বলবে? সে বলতেছে ভাই আমার বাবার জিয়াফত দিতে হবে, এখন এই জায়গা তো আমার বাপও দাবি করছিল, আমার হাতে তো টাকা পয়সা নাই, তুমি কিছু টাকা পয়সা দিও, এই জায়গা আমি তোমাকে লিখে দিব আমার বাবার জিয়াফত দেওয়ার জন্য। হবে বলতে পারবে? আইনে খাবার করবে? এখন আইনের দৃষ্টিতে তো ওই 2 শতকের দাম দাবি করতে পারেই, যেহেতু জায়গার মালিক ছিল তার বাবা, সে তো রেজিস্ট্রি করতে পারে নাই। আইনের দৃষ্টিতে সে দাবি করতে পারবে না। সাক্ষ্য আইনে এটাকে বলা হয় এস্টোপেল, প্রতিবন্ধকতা। এই যে সে দাবি করতে পারতো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আমাদের আইনে বলে দিছে কি, সাক্ষ্য আইনে কি বলে দিছে
এই ক্ষেত্রে সে দাবি করতে পারবে না, আইনেই তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিছে। কিন্তু ওই 2 শতক কি আগে সে রেজিস্ট্রি করে দিতে পারছে? না, রেজিস্ট্রি তো হয়ে গেছে, রেজিস্ট্রি তো মনে করেন যে কোনো ভাবে হয়ে গেছে, রেজিস্ট্রি না হোক মূল্য তো পরিশোধ করে দিছে, জি মূল্য তো পরিশোধ করে দিছে। এখানে নিয়মে রেজিস্ট্রি করাটা এই ক্ষেত্রে একটু কঠিন, কিন্তু আপনি তো মূল্য পরিশোধ করে দিছেন, তাদের মধ্যে একটা বিক্রয় চুক্তি ছিল ইত্যাদি ইত্যাদি, এরপরও সে আর উল্টে যেতে পারবে না। জিনিসটা বুঝছেন? এস্টোপেল কি সবাই বুঝছেন? জি বুঝতে পারছি, এবার ক্লিয়ার হইছে। বুঝতে পারছেন। এখন বলেন আপনাদের জীবনের সাথে কোন জায়গায় এই জিনিসটা মিলিয়ে? এই আইন খুব মজার। ব্যাপারটা হচ্ছে আইনে যে রসটা আছে সেটা আমরা আহরণ করতে পারি না। এই যে আমরা আইন বিজ্ঞানে পড়ছি না, আইন এক ধরনের সাহিত্য, আইন ইতিহাস, আইন কি জানি বলে যে যুক্তিবিদ্যা, আইন মনোবিদ্যা, সমাজ বিজ্ঞান, এগুলো আপনারা প্রথম অধ্যায়ের দিকে পড়েন নাই আইন বিজ্ঞানে? জি স্যার, আইন বিজ্ঞানে ছিল স্যার। পড়ছেন। এখন এই যে সাহিত্যে যেভাবে প্রেমের আলোচনা করে, এই সাক্ষ্য আইনও প্রেমের আলোচনা হচ্ছে এই এস্টোপেল। প্রেমের প্রথম সত্য হচ্ছে কি, আপনি পরিচয় যা দিচ্ছেন সেটা কি সাধারণত অস্বীকার করতে পারে না। অস্বীকার যখন হয় তখনই বাঁধে ঝামেলা। এই যে কয়দিন আগে আপনার ঢাকায় 2-3টা খুনাখুনি হলো না? জি স্যার, এই যে সাম্য হত্যা, অনেক কিছু স্যার। অনেক কিছু কি কি আসছে ঘটনা, পেপারে কি পড়ছেন? আপনারা আইনও পারেন না, ঘটনা বলতে বললে সেটাও পারেন না, এখন কি হবে বলেন? কথা বলতে হবে, যারা অ্যাডভোকেট হবে তাদের 3টা কাজ। ঘটনা তো প্রচুর ঘটতেছে, কোনটা বলতেছেন এটা তো সঠিক বুঝতে পারছি না। গতকালকেও তো দেখলাম যে 2টা মার্ডার করছে আর কি একজনে, পরকীয়ার কারণে। এইটার কথা বলছি, হ্যাঁ, পরকীয়ার কারণে। গতকালকে, এটা তো গতকালকে ঘটনা, কয়েকদিন আগের না তো? গতকালকে হলে গতকালকে। তাহলে কি বলছে সে, কি করছে, কি ঘটনা কি রকম আপনার? মেয়েটা ওই ছেলেটাকে বিশ্বাস করেছিল সে বিবাহিত না, তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই প্রেমিকটা জানতে পারে যে মেয়েটা বিবাহিত এবং তার হাজবেন্ড আছে। ইতিহাস এখানে নেই, শুধু শুনেন, আপনাদেরকে তো বারবার বলে, আপনারা শুধু কাহিনীতে এই যে মাঝখান থেকে শুরু করেন বা উপরের দিক থেকে শুরু করেন, গোড়ায় দিতে হবে। সে প্রথমে যাকে বিয়ে করছে তাকেও কি প্রেম করে বিয়ে শাদী করছে, আচ্ছা ঠিক আছে? প্রথমে একটু প্রেম করে করছে, এরপরে পড়াশোনার সুবাদে ঢাকায় থাকতো এই সৌদি আরব প্রবাসী একজনকে, এরপরে পরকীয়া করে। দেশে আসছে, দেশে আসি যখন জামাইয়ের সাথে দেখছে, জামাই বউ 2জনকেই মেরে ফেলছে, সেও গ্রেপ্তার হলো। তো 3জন শেষ না? এই যে আপনার একটা সত্য যে আপনি প্রথমে যেটা বলছেন সেটা আর অস্বীকার করতে পারবেন না। সে প্রথমে তো প্রেম করছে একজনের সাথে, বিয়ে শাদীও করছে, সে যদি এটা অস্বীকারে না যাইতো তাইলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না, ঠিক আছে? যখনই আপনার অস্বীকারে যাবে, এই যে আপনার এস্টোপেল কাজ করবে না, তখনই আপনার সমাজে বাধা বিপত্তির সৃষ্টি হয়। আরো একটু বুঝে পাইছেন? এস্টোপেল আর বুঝাতে হবে? স্যার এস্টোপেল এটা কি হচ্ছে লিখিত হইতে হবে স্যার? বুঝি নাই। এস্টোপেল যেটা বলছেন স্যার, এটা কি লিখিত হইতে হবে? লিখিত কোনো বিষয়বস্তু ছাড়া তো স্যার কোনো কিছু প্রমাণ করা যায় না স্যার। এইটা লিখিতই হয়, এই চুক্তিগুলো লিখিত হতে হবে না, রেজিস্ট্রিকৃত হতে হবে, লিখিত হতে হবে। আপনাদেরকে এই যে এসআরআই করার মূল কারণ বললাম, 21-এর ক ধারায় বলছে আপনার রেজিস্ট্রিকৃত না হলে কোন চুক্তি কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। লিখিত
রেস্ট্রিক্ট না হলে। যা হোক, তাহলে এটা এই যে এতক্ষণ আলোচনা করছে এটা সিম্পল বোঝার জন্য। এখন বইতে কি বলে দেখেন। বইয়ের কথা হচ্ছে আপনার এরিস্টটল হচ্ছে কি ইংরেজি শব্দ, এর অর্থ প্রতিবন্ধক, সকার্যজনিত বাধা, স্বীকৃতির বাধা ইত্যাদি। আইনের দৃষ্টিতে এরিস্টটল হচ্ছে মামলায় কোনো অজুহাত দিয়াতে বা আত্মপক্ষ সমর্থন আরোপিত বাধা। এটি মামলার পক্ষদের ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতি সাক্ষ্য আইনের 115 থেকে 117 ধারায় আলোচিত হয়েছে। এই নীতি কোথায় আছে? সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 115 থেকে 17 ধারা স্যার। 115 থেকে 117 ধারায়। এটা কত অধ্যায়? যারা প্রথম দিন ক্লাস করছিলেন তারা রেসপন্স করেন। এটা কত অধ্যায়? 115 থেকে 117 ধারা অষ্টম অধ্যায় স্যার। অষ্টম অধ্যায়, নবম, দশম, অষ্টম অধ্যায়ে। ভেরি গুড, অষ্টম অধ্যায়ে। আর কত খণ্ড? কোন খণ্ডে আছে এটা? আর একটু লিখে নিন। সাক্ষ্য আইনে হচ্ছে 3টা খণ্ড। তৃতীয় খণ্ড। প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে 55 ধারা। দ্বিতীয় খণ্ড হচ্ছে 56 থেকে 100 সেঞ্চুরি। তৃতীয় খণ্ড হচ্ছে বাকিগুলো 101 থেকে 167। আর অধ্যায় হচ্ছে 11টা। অধ্যায় কয়টা? 11টা। আপনার সাক্ষ্য আইনে 3টা খণ্ড। আপনার 1 থেকে 55 পর্যন্ত হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম খণ্ড। 56 থেকে 100 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় খণ্ড। এরপরে 101 থেকে 167 পর্যন্ত হচ্ছে তৃতীয় খণ্ড। এরপরে অধ্যায় হচ্ছে 11টা। প্রথম অধ্যায় হচ্ছে 1 থেকে 4। দ্বিতীয় অধ্যায় হচ্ছে 5 থেকে 55। তৃতীয় অধ্যায় হচ্ছে 3টা সেকশন নিয়ে মাত্র 56, 57। চতুর্থ অধ্যায় হচ্ছে 59, 60। পঞ্চম অধ্যায়ে অনেকগুলো সেকশন 61 থেকে 90। ষষ্ঠ অধ্যায় হচ্ছে 101 থেকে 100। সপ্তম অধ্যায় হচ্ছে প্রমাণের ভার, প্রমাণের দায়িত্ব 101 থেকে 114। সপ্তমে হচ্ছে আপনার কি বেষ্টন করে ফেললাম, ওইটা তো সপ্তম ছিল প্রমাণের দায়িত্ব। সপ্তম স্যার 101 থেকে 114 স্যার। হ্যাঁ, 101 থেকে 114 হচ্ছে সপ্তম। আমি কি মাঝখানে কোনো কিছু বাদ দিয়ে গেছি নাকি? সেটা স্যার 91 থেকে 100 যেটা বলছেন সেটা 101 থেকে 114 বলে ফেলছিলেন স্যার। ঠিক আছে স্যার। 91 থেকে 100 হচ্ছে আপনার ষষ্ঠ অধ্যায়। এরপরে সপ্তম অধ্যায় হচ্ছে 101 থেকে 114 প্রমাণের দায়িত্ব। তারপরে 115 থেকে 117 হচ্ছে আপনার এস্টোপেল প্রতিবন্ধকতা, অষ্টম অধ্যায়। নবমে হচ্ছে 118 থেকে 134 সাক্ষীর যোগ্যতা। এরপরে 135 থেকে 166 পর্যন্ত হচ্ছে সাক্ষ্যের ক্রম। সাক্ষ্য গ্রহণ নাকি স্যার? এটা আর কি, সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্যের ক্রম, যারা জবানবন্দি, পুনঃজবানবন্দি, ইঙ্গিতবাহী প্রশ্ন, তারপরে আপনার এই কি বলে কুৎসাজনক অশ্লীল প্রশ্ন, তারপরে বিরক্তিকর প্রশ্ন, এরপরে বৈরী সাক্ষী, তারপরে আপনার ওই স্মৃতি পুনরুজ্জীবিত করা, এই সমস্ত কথাবার্তা গুলো এই পাঠে বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 167 থেকে 11 শুধুমাত্র একটা সেকশন, 11 অধ্যায়। এছাড়া হচ্ছে সাক্ষ্য আইনের ছোট ভাই, ওখানে হচ্ছে 10টা অধ্যায়। ছোট আইন 57টা সেকশন,
অধ্যায় হচ্ছে 10টা এবং মজার ব্যাপার হলো ওখানে অধ্যায় শুরু হয় 8ম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় হচ্ছে 8ম অধ্যায় থেকে। 1 থেকে 7 হলো প্রাথমিক বিষয়, আর প্রথম অধ্যায় হচ্ছে 8 থেকে 11, দ্বিতীয় অধ্যায় হচ্ছে 12 থেকে 30, আর বাকি 8টা অধ্যায় এগুলো ছোট ছোট। 12 থেকে 30 হলো দ্বিতীয় অধ্যায়, 31 থেকে 34 হলো তৃতীয়, তারপরে 35 থেকে 39 চতুর্থ, 40 থেকে 42 পঞ্চম, 40 থেকে ভুল বলে ফেলতেছি আপনার, 42 থেকে 43 ষষ্ঠ অধ্যায় স্যার, ষষ্ঠ। এরপর আপনার এদিকে 35 থেকে 39, 35 থেকে 38 চারটা করে, 35 থেকে 38, 39 থেকে 41, 39, 40, 41 ওই তিনটা নিয়ে একটা অধ্যায়। এরপরে 42, 43 নিয়ে একটা, 44 নিয়ে একটা। পরের অধ্যায়টা হচ্ছে বাতিল, 45 থেকে 51 এটা বাতিল, আর 10ম অধ্যায় হচ্ছে 52 থেকে 57। যা হোক, তাইলে আমরা স্যার 9ম অধ্যায় 52 থেকে 57 স্যার। 10ম অধ্যায় 30 নিষেধাজ্ঞা, পারপিচুয়াল ইনজাস্টিস যেটা স্যার। আচ্ছা, ওখানে কি দুইটা অধ্যায় দিয়েছে নিষেধাজ্ঞায়? জি স্যার, একটা হচ্ছে আপনার 52 থেকে 53 ধরা হচ্ছে 9ম অধ্যায়, যেটা সাধারণ নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে 53 থেকে 57 হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, এটা 10ম অধ্যায়। তারপর আমি পড়ছি যে অনেকদিন হয়তো একটু দেখে নিয়ে, এই যে আপনারা ছোট ছোট ভাগ করে যখন অধ্যায় ভিত্তিক পড়বেন না, তখন অনেক কিছু মনে রাখা সোজা হয়ে যায়। আমরা সবাই শুধু কমন একটা প্রশ্ন করি, স্যার দ্বারা মনে থাকে না। এই দ্বারা মনে রাখার সহজ উপায় হচ্ছে আপনার অধ্যায় ভিত্তিক আপনি প্রশ্নগুলো পড়লে, টপিক গুলো জানলে, তাহলে কোনটা কোন অধ্যায়ে পড়ছে, কোন টপিক কত নাম্বার সেকশনে আছে, ওইটা মোটামুটি রাফ একটা বোঝা যায়। তাইলে আমরা পড়তেছিলাম কোথায়? এস্টোপেল নিয়ে না? এরপর ওখানে বলতেছে আপনার প্রতিবন্ধকতার নীতি বা প্রিন্সিপাল অফ এস্টোপেল একটি ম্যাক্সিমের উপর প্রতিষ্ঠিত। এটা কিসের উপর প্রতিষ্ঠিত? একটা ম্যাক্সিমের উপর প্রতিষ্ঠিত। ম্যাক্সিমটা হচ্ছে কি? পরস্পর বিরোধী বা স্ববিরোধী বক্তব্য দানকারীকে শোনা হয় না। আপনি যদি পরস্পর বিরোধী কথা বলেন, স্ববিরোধী বক্তব্য দেন, তার কথাবার্তা কেউ শুনবে না। কয়েনের 115 দ্বারায় এস্টোপেলকে সংজ্ঞায়িত করা হয়েছে। এস্টোপেলের বাংলা শব্দটা আপনারা লিখে নিতে পারেন, প্রতিবন্ধক, সকার্যজনিত বাধা, এরপরে বলে স্বীকৃতির বাধা। সংজ্ঞায় কি বলতেছে আপনার? যে নীতি কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে, তা এস্টোপেল বা প্রকারজনিত বাধা নামে পরিচিত। হ্যাঁ বলতেছি, যে নীতি কোনো ব্যক্তিকে, আপনারা লিখে নিতে পারেন, যে নীতি কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে, তা এস্টোপেল বা সকার্যজনিত বাধা নামে পরিচিত। লিখতে পারছেন সবাই? জি স্যার, লিখতে পারছি। থ্যাংক ইউ স্যার। এরপরে বলতেছে কি আপনার ধারা 115 অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার ঘোষণা, কাজ ইত্যাদি দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করে, কি করে? আপনার কোন ব্যক্তি তার ঘোষণা, কাজ ইত্যাদি দ্বারা
ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করায় এবং সেই অনুযায়ী কাজ করতে বলে। তখন সেই ব্যক্তি তার ঘোষণা, কাজ ইত্যাদির বিষয়টি পরবর্তীতে অস্বীকার করতে পারবে না। এটি সাক্ষ্য আইনের একটি বিধান যা কেবল দেওয়ানি মামলার পক্ষ এবং পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি মামলায় এ মতবাদের কোনো প্রয়োগ নেই। এ মতবাদ অনুযায়ী আইন কোনো ব্যক্তিকে নিজের অন্যায়ের সুযোগ নিতে দেয় না। এটা কি দেওয়ানির বেলায় প্রযোজ্য, সাধারণত ফৌজদারির বেলায় প্রযোজ্য নয়। এটা কি করে না, আমি যদি কোনো অন্যায় করি সেই অন্যায়ের সুবিধা আমাকে নিতে দিবে না দেওয়ানির ক্ষেত্রে। ফৌজদারির ক্ষেত্রে স্যার, যে ফৌজদারির ক্ষেত্রে এই আইন মানে না স্যার? হ্যাঁ, ফৌজদারির ক্ষেত্রে এই মতবাদ যেটা, এটার কোনো প্রয়োগ নেই। এরপর হচ্ছে এটা কোন পক্ষের বিরুদ্ধে এই নীতি কার্যকর। এটা কোন পক্ষের বিরুদ্ধে এই নীতিটা কার্যকর হবে? সাধারণ ব্যক্তি, সরকার, সরকারি সংস্থা, কোন কর্পোরেশন বা কোম্পানি ইত্যাদির বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর করা যাবে। এছাড়া এই সকল পক্ষগণের প্রতিনিধির বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর হতে পারে। এরপরে হচ্ছে এস্টোপেল নীতির প্রয়োগ। এস্টোপেল নীতির প্রয়োগ কত নাম্বার সেকশনে আলোচনা আছে? 116 ও 117 নাম্বার সেকশনে আলোচনা আছে। 116তে কি বলে? দুটি ক্ষেত্রে এস্টোপেল নীতি প্রয়োগ করা যায়। 116 নাম্বার সেকশন অনুযায়ী দুইটা ক্ষেত্রে এস্টোপেল নীতির প্রয়োগ করা যায়। একটা হচ্ছে ভাড়াটিয়া ও মালিকের মধ্যে, আর একটা হচ্ছে অনুমতি দাতা ও অনুমতি গ্রহীতার মধ্যে। এটা একটু আলাদা বলুন স্যার কাইন্ডলি। আমার কথাবার্তা শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার, একটু বলুন স্যার। জি স্যার, একদম ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? পড়াশোনা কেমন মনে হয়? কঠিন মনে হয় নাকি সোজা মনে হচ্ছে? স্যার পড়লে শুধু মনে হচ্ছে স্যার, তো পড়ালেখা করি না স্যার আমরা। হ্যাঁ, পড়াশোনা করেন নাই, পড়লে সোজা মনে হয়, এইটাই হচ্ছে ফার্স্ট ক্লাস কথা। পড়লে সোজা মনে হয়। এখন অনেকে আপনার আইনের স্টুডেন্ট যারা আছে, আপনাদের সিনিয়র যারা, এই যে 14-15 হাজার জন স্টুডেন্টে হালকার উপর নাকি চোখে ঝাপসা দেখে, ঠিক আছে? যারা রিটেন পরীক্ষা দিবে বার কাউন্সিলের, বেশিরভাগ তাদের বক্তব্য আজকে যেমন 24-25 জন ক্লাস করতেছেন, আশা রাখি সামনেও করবেন, ভবিষ্যতে চোখে ঝাপসা দেখবেন না। আর যদি পড়াশোনা না করেন তাইলে এই যে এক সময় না এক সময় গিয়ে হালকার উপর ঝাপসা জিনিসটা দেখতে হবে। 116 দ্বারাই কি বললাম? ভাড়াটিয়া ও মালিকের মধ্যে এটা প্রয়োগ করা যায়। একেবারে সিম্পল কথা। আমি আপনাকে আমার দোকানটা ভাড়া দিছি, আমার ফ্ল্যাটটা ভাড়া দিছি, আমার বিল্ডিংটা ভাড়া দিছি, আপনি কখনো এটার মালিকানা দাবি করতে পারবেন না, ঠিক আছে? আপনি ভাড়াটিয়া হিসেবে ঢুকছেন, আমি মালিক, আমাকে বের করে দিতে পারবেন না, এটা এই সম্পর্ক আপনি অস্বীকার করতে পারবেন না। এটা তো আমরা সবাই বুঝি এই টার্মস। এরপরে অনুমতি দাতা ও অনুমতি গ্রহীতার মধ্যে পার্থক্য, এই জিনিসটা হালকা পাতলা বুঝলে আমাদের প্রাচীন জনপদে চলে যেতে হবে। ছোটবেলার থেকে আমরা দেখতাম কি, আপনারা পাইছেন কিনা কি জানি, আমরা দেখতাম কি আপনার আমাদের ঘরে ঘরে এসে চুল কেটে দিত, তারপর মুরব্বীদের শেভ করে দিত। ছোটবেলার থেকে আমরা দেখতাম।
শীতকাল যখন আসতো তাদেরকে ধান টান দেয়া হতো শীতকালে। কোনো এখনকার মতো কোনো টাকা পয়সা দেওয়ার তখন কোনো বিধিবিধান ছিল না। তারা বছর শেষে ধান নিয়ে যেত, এক একদিন পাড়ার এই পাড়ায় আর একদিন ওই পাড়ায়, এইভাবে ঘুরে ঘুরে তারা এই কাজকর্মগুলো করত নাপিত। এবং তাদেরকে কি করতো, সাধারণত দেখতাম কি তারা খুবই গরিব দরিদ্র শ্রেণীর ছিল, থাকার মাথা গোজারও ঠাই ছিল না। তাদেরকে কি করতো আপনার, যাদের বেশি সহায় সম্পত্তি ছিল তারা তাদের ভিটা বাড়ির পাশে বা রাস্তার পাশে কোনো জায়গায়, পতিত কোনো জায়গায় তাদের থাকার ব্যবস্থা করে দিত। সেটা কিভাবে দিছে, অনুমতি চাইছে, ভাই আমি তো অনেক দূর থেকে আসি, এখন দূর থেকে আসা যাওয়া করো তো এই কাজ করা সম্ভব না, তোমাদের তো অনেক জায়গা জমি আছে, আমাকে 2 শতক জায়গা দাও, 4 শতক জায়গা দাও, আমি যাতে এখানে থেকে এই পেশাটা চালাই নিতে পারি। তাইলে যিনি জায়গা দিচ্ছেন, যার কাছে অনুমতি চাইছে জায়গা দেওয়ার, উনি হচ্ছেন অনুমতি দাতা। আর যে সম্পত্তিটাতে থাকার অনুমতি চাইছে সে হচ্ছে অনুমতি গ্রহীতা। এখন অনুমতি গ্রহীতা পরবর্তীতে গিয়ে কখনো এই সম্পত্তির মালিকানার দাবি করতে পারবে না। তাকে কি দিছে, অনুমতির মাধ্যমে থাকতে দিছে। বুঝে পাইছেন কথা? 116 আপনার ভাড়াটি ও মালিকের মধ্যে, অনুমতি দাতা ও অনুমতি গ্রহীতার মধ্যে প্রয়োগ করা যায়। বুঝছেন কিনা বলেন এই টার্মস? জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে সময়ে মালিকের সত্য অস্বীকার করতে পারে না, এইটা আপনার কখনো সে অস্বীকার করতে পারবে না। উদাহরণ দিয়ে যদি আমরা বলি, বিয়ের একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করে, পরে ওই বাসার সত্য দাবি করতে পারবে না, কারণ ওই বাসা বিয়ের থেকে ভাড়া নিয়ে নিছে এবং বিয়ের সত্যকে স্বীকার করে বাসা ভাড়া নিছে। তাই ভাড়াটিয়া হিসেবে থাকাকালীন বিয়ের সত্য স্বীকার করতে চাইলে প্রতিবন্ধ নীতি প্রয়োগ হবে। ব্যাংকে জব করেন যে এই ধরনের কেউ আছেন এখানে? নাই মনে হয়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করেন যে কেউ আছেন? নেই। 117 ধারা আপনার ব্যবসা বাণিজ্যের কিছু টার্মসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই যে বিল অফ এক্সচেঞ্জ দেয় না আপনার, বিল অফ এক্সচেঞ্জ তো করা ভাষা, চেক তো আমরা সবাই চিনি, যে ব্যাংক থেকে টাকা উঠাইতে চেক। জি স্যার, চিনি স্যার। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে মূলত চেক এবং হুন্ডি। চেক এক ধরনের বিল অফ এক্সচেঞ্জ, যেটার দ্বারা টাকা পয়সা বিনিময় করা যায়। চেকের মাধ্যমে টাকা পয়সা কি করে, বিনিময় করে। আমার চেকটা আমি যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকে জমা দিলাম, সে আমাকে টাকা দিল। তাইলে যে ব্যাংক আমাকে চেকটা দিছে সেই ব্যাংক কি বলতে পারবে না, সেই ব্যাংক বলতে পারবে না যে এই চেকে দরখাস্ত সাইন দেওয়ার ক্ষমতা আমার নেই। যে ব্যাংক আমাকে চেক দিছে, আমার নামে চেক ইস্যু করছে, সে বলতে পারবে না যে কি এই চেকে সাইন করার অধিকার আমার নেই। তাহলে ব্যাংক কি স্যার হুন্ডির স্বীকৃতিদাতা? বুঝি নাই। ব্যাংক কি তাহলে সেক্ষেত্রে স্যার হুন্ডির স্বীকৃতিদাতা? হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জের স্বীকৃতিদাতা, বিনিময়ের স্বীকৃতিদাতা। এই ক্ষেত্রে এরপরে বলতেছে জামানত দানকালে জামানতকারীর জামানত প্রদান করার অধিকার বা ক্ষমতা ছিল না, এই কথা জামানত গ্রহীতাকে বলতে দেয়া হবে না। এই যে আমরা জামানত দিই না, জামানত গ্রহীতা যে সে বলতে পারবে না যে
আমি যে জামানত দিছি এই জামানত করার অধিকার বা ক্ষমতা আমার ছিল না। সে তো জামানত গ্রহণই করছে, গ্রহণ করার পরে আর বলতে পারবে না যে আমার জামানত দেওয়ার মতো ক্ষমতা নেই। বুঝছেন কথা এস্টোপেল কি তাইলে? ব্যাংকের ক্ষেত্রে খাটবে। ব্যাংক যখন দেউলিয়া হয়ে যায় তখন তো আমি যে নির্দিষ্ট পরিমাণ জামানত রাখি ওইটা ফেরত পাবো না, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছাড়া। এইটা আপনার অনেক পরের কথা। ব্যাংক যে দেউলিয়া হয়ে যাবে সেটা অনেক পরের কথা। বাংলাদেশের ইতিহাসে কয়টা ব্যাংক দেউলিয়া হয়েছে কেউ বলতে পারবে? একটা হয় না স্যার, একটা হয়নি। কি একটাও হয়নি? হয়েছে স্যার, হয়েছে স্যার। দেউলিয়া হয়েছে এবং বর্তমানে তো দেউলিয়ার পথে অনেকগুলোই আছে। স্যার আস্তে দেউলিয়া হয়েছে যে এরকম একটা নাম বলেন তো দেখি। সঠিক বলতে পারবো না। যে বিসিআইসির মধ্যে ব্যাংক ছিল আপনারা দেখেন নাই? না, জলিল সাহেবের লোক। বিসিআইসি নামে একটা ব্যাংক ছিল। এগুলা 88-90 দিকে ওই ব্যাংকটা খেয়ে ফেলছিল, বন্ধ হয়ে গেছিল। সন্দীপের এমপি ছিল না আগের এমপি? না, মোস্তাফিজুর রহমান মিতা। আচ্ছা, বন্ধু তার বাপকে বলতো না, সরি, ওনার ছেলের নাম মাহফুজুর রহমান মিতা। ওই তার বাপের নাম হলো মোস্তাফিজুর রহমান। এ খেয়ে ফেলছিল 88-90 দিকে বিসিআইসি। এরপরে আইসিবি ব্যাংক একটা আছে না, আইসিবি ইসলামী ব্যাংক? জি স্যার। এখনো আছে আইসিবি ইসলামী ব্যাংক। আইসিবি ইসলামী ব্যাংকের নাম ছিল আগে আল বারাকা ব্যাংক। ওই আইসিবি ইসলামী ব্যাংকও অনেকটা খেয়ে ফেলছে, গ্রাহকদের টাকা পয়সা দিতে পারে না। আধুনিক কালে ফরমাস ব্যাংক, ফদ্দা ব্যাংক, ওই আমাদের মখা আলমগিরি খাই ফেলছে। এই দুইটা তিনটা মোটামুটি উদাহরণ আছে খাওয়ার। তো যা হোক, আমরা সেদিকে না যাই, পড়াশোনায় থাকি। এখন বলেন 115, 16, 17 এগুলো বুঝছেন কিনা? স্যার স্টুডেন্টটা বুঝেছি স্যার। স্যার 17টা আরেকটু বুঝাই দেন স্যার। জি, ধারা 17টা স্যার একটু আরেকটু বুঝাই দেন স্যার। ধারা 17টা কঠিন, এগুলো প্রয়োগ হয় না। যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ কম, যে সমস্ত আইনে, সেগুলো এমনিতেই কঠিন মনে হয়। যারা টুকিটাকি ব্যাংকে চাকরি করেন তারা হয়তো বুঝবেন। সিম্পল ভাষায় বললে, যে আপনাকে যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছেন না, আপনার জন্য চেক বই ইস্যু করছে, আপনার নামে চেক বই ইস্যু করছে। এখন আপনার সাইন ব্যাংকে রেখে দিছে না, 3টা সাইন নেন একটা কার্ডে। আপনি সেই কার্ডের সাইন যেভাবে করছেন, যেভাবে সাইন করছেন ওইভাবে সাইন করে চেক প্রদান করছেন। আপনার টাকাও আছে অ্যাকাউন্টে। ব্যাংকে বলতে পারবে না যে এই চেক আপনার না, এই সাইনও আপনার না, আপনাকে টাকা দেওয়া হবে না। ঠিক আছে? এটা হচ্ছে এস্টোপেল বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে। চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, তবে আপনার থাকতে হবে সেই। আর কোনো কিছু নেই। এবার বুঝছেন কিনা বলেন 117? জি স্যার, জি স্যার। সিম্পল। আর কারো কোনো প্রশ্ন আছে? আসলে আজকের টপিকটা মোটামুটি ছোট বলে এটা টিকা হিসাবেও আসে। বিভিন্ন সময় আপনাদের সাক্ষ্য আইনে 20 নম্বরের কোয়েশ্চেন হিসাবেও আসছে, 10 নম্বরের কোয়েশ্চেন হিসাবেও বিভিন্ন কিছু দিয়ে আসে। আপনারা একটু দেখে নিয়েন। আর সেকশন গুলো আলোচনার শেষে আপনাদেরকে প্রশ্ন কি কি হতে পারে ওই জিনিসগুলো সিম্পল আলোচনা করে দিব। এরপরে নেক্সট ক্লাসে আপনাদের কি আলোচনা করব বলছিলাম? স্যার সব
সবগুলো করে দিবেন বলছিলেন স্যার। হ্যাঁ, সাক্ষ্য আইন সবগুলা সংক্ষেপে সামারি যতটুকু পড়াইছি ততটুকু সামারি করে দিবে বলছিলাম। আসলে যতটুকু পড়াইছি ওইদিকে পড়াইছি 12টা সেকশন, এইদিকে আজকে পড়ালাম 3টা 15টা, এরপরে 32, 34, 17, ঠিক আছে, ওই 17টা সেকশন। তো 17টা সেকশন সামারি করা বড় কোনো কিছু না। আপনাদের কোরবানো তো দীর্ঘদিন বন্ধ থাকবে, যাদের সম্ভব হয় 17 থেকে 31 দ্বারাও পড়ে ফেলবেন। 17 থেকে 31 একটু যদি সবগুলো সম্ভব না হয় 17, 18, তারপরে 24 থেকে 31 ভালো মতো পড়বেন। কত বলছি? 117 থেকে 131 ধারা না না, শুধু 17, 18, আর এদিকে 17, 18, 24, 31, 24 থেকে 31 স্যার। 17, 18, 24 থেকে 31। সংক্ষেপে বলে দিই, 17 হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা। এই যে আমরা স্টোপেলে যে স্বীকৃতি দিছি, যে কথাটা বলতেছি সেটাই তো স্বীকৃতি না। এটা সংজ্ঞা দিছে আপনার 17 নাম্বার সেকশনে। 18 তো হচ্ছে এই স্বীকৃতি কে কে দিতে পারে। এরপরে 24 নাম্বার আরো সোজা। আপনি যদি কেউ প্রলোভন দেখায়, ভীতি প্রদর্শন করে, প্রতিশ্রুতি দেয়, এর মাধ্যমে যদি কোনো আসামির থেকে কোনো স্বীকারোক্তি আদায় করে, তাহলে সেটা ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক হবে না। কি? প্রলোভন, ভীতি প্রদর্শন, এরপরে হচ্ছে প্রতিশ্রুতি, ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস, সংক্ষেপে হচ্ছে আইটিপি। আপনারা আইটিপি করছেন না? শুনছেন না আইটিপির কথা? আইটিপির কথা পড়ছেন আপনারা? শুনছেন? পুলিশেরা যে জোর করে স্যার করে নেয় স্যার, ভীতি প্রদর্শন করে স্যার স্টেটমেন্ট নেয়, এটা নাকি স্যার? এটা তো এই টাইম না। আইটিপির কথা আপনারাই নিয়ে স্টুডেন্ট, আইটিপির কথা কখনো শুনেন নাই? এই যে ইনকাম ট্যাক্স লয়ার যারা, তাদেরকে আইটিপি পরীক্ষা দিয়ে পাস করতে হলো। হ্যাঁ, গুড। আর এইটা হচ্ছে 24 ধারায় হচ্ছে আইটিপি, ইনডিউসমেন্ট, থ্রেট, আর হচ্ছে প্রমিস। মনে থাকবে, ইনকাম ট্যাক্স লয়ার তাইলে কি হয়? ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস। প্রলোভন দেখাবে, তারপর আপনার থ্রেট মারবে, এরপর আর কি করবে? প্রতিশ্রুতি দিবে। এটা হচ্ছে 24 ধারা। 25 ধারা হচ্ছে আপনার পুলিশ অফিসার। 25 ধারায় কি? পুলিশ অফিসার। পুলিশ অফিসারের কাছেও যদি আপনার আসামি কোনো কিছু স্বীকারোক্তি দেয়, তাহলে সেটাও সাক্ষ্য আইন অনুযায়ী প্রাসঙ্গিক হবে না। এটা হচ্ছে পুলিশ অফিসার। আর 26 হচ্ছে পুলিশ কাস্টডি। 26 কি? পুলিশ কাস্টডি। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো কিছু স্বীকারোক্তি দেয়, তাহলে সেটা কি হবে না? প্রাসঙ্গিক হবে না। তবে পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি স্বীকারোক্তি প্রদান করে, তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? তাহলে 26-এর 2টা পার্ট, একটা পার্টে প্রাসঙ্গিক হবে না, আর একটা পার্টে প্রাসঙ্গিক হবে। যে পার্টে প্রাসঙ্গিক হবে না সেটাকে বলা হয় বিচার বহির্ভূত স্বীকারোক্তি বা বিচার বহির্ভূত দোষস্বীকারোক্তি। আর যেটা যখন হবে স্যার, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন পুলিশ, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন হবে, তখন সেটাকে বলা হয় স্বীকারোক্তি বা দোষস্বীকারোক্তি বা বিচারিক স্বীকারোক্তি। সেটাকে আইনের ভাষায় কত ধারা বলে? ফৌজদারিতে 26। ফৌজদারিতে কি 26? সাক্ষ্য আইনে না 26? সাক্ষ্য আইনে 26। ফৌজদারিতে কি বলে? আমরা সিনেমা টিনেমায় দেখেন নাই? স্যার 146, 164 স্যার। গুড, 164। এটাকে কি বলে? 164 দিছি। 164
আর এটা হচ্ছে কনফেশন। ইংলিশে বলা হয় এটাকে কনফেশন। তো স্বীকারোক্তি বা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি যাই বলবে বলুক, এটাকে বলা হয় কনফেশন। ভাইবা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক। তাহলে 26-এ দুইটা পার্ট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশের কাছেও স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। আর যদি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে শুধু পুলিশের হেফাজতে দেয় তাইলে সেটা প্রাসঙ্গিক হবে না। সেফ হোমে যে জিজ্ঞাসাবাদ করে ওটা কি? সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা বড় কথা নেই। এটা আপনি জিজ্ঞাসাবাদ করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে আসি বলতে হবে। এরপরে 27-এ হচ্ছে আলামত উদ্ধার। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছি, পুলিশের কাছে বললে হবে না, পুলিশের কাছে বললে হবে না। পুলিশের কাছে আপনি যা বলছেন তার ভিত্তিতে যদি কোনো আলামত উদ্ধার হয় ওই মামলার, তাহলে সেটা কি হবে? অতটুকু প্রাসঙ্গিক হবে। ওটা কি হবে? আপনার আলামত যতটুকু উদ্ধার হয়েছে প্রাসঙ্গিক ততটুকু হবে। আঠাশ হচ্ছে 24-এর বিপরীত। 24-এ হচ্ছিল আপনার আইটিপি বলছিলাম এগুলো দেওয়া, আর 28-এ হচ্ছে অপসারণ করা। কাউকে দিছে, এরপরে তার কাছ থেকে এগুলো অপসারণ করছে, এরপরে যদি সে কোনো স্বীকারোক্তি দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ইত্যাদি দেওয়ার পরে সেগুলো যদি কি করা হয়? অপসারণ করা হয়, এরপরে যদি সে কোনো স্বীকারোক্তি দেয় সেটা প্রাসঙ্গিক হবে। আর 29-এ হচ্ছে গোপনীয়তা। আপনারা লিখতেছেন নাকি শুধু শুনতেছেন? 29-এ কি বলছি? গোপনীয়তা। মনে রাখবেন, আইনকে মনে রাখতে হয় একটা শব্দ ধরে, সারা বই মনে রাখা সম্ভব না। দ্বারা মনে রাখার কিছু গোপন টেকনিক আছে, সেটা হচ্ছে একটা শব্দ ধরে। এই যে বললাম আপনাদের স্বীকৃতির সংজ্ঞা, কে স্বীকৃতি দিতে পারে, এরপরে আপনার প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, তারপরে বললাম পুলিশ অফিসার, পুলিশ কাস্টডি, আলামত, এরপরে অপসারণ, তারপরে হচ্ছে গোপনীয়তা ইত্যাদি ইত্যাদি। গোপনীয়তা কি? ব্রাজিলের খেলোয়াড়, বার্সেলোনার রাইট ব্যাক ছিল যে, কেউ নাম বলতে পারবেন? দীর্ঘদিন ধরে খেলছে, ব্রাজিলের পক্ষ দীর্ঘদিন ধরে খেলছে, 20-25 বছরের কম না। কাট্ট করে স্যার, একদম কাট্ট করে। দানি আলভেস, দানি আলভেস নাকি ডিফেন্সে খেলতো? দানি আলভেস স্যার। দানি আলভেস, স্যার দানি আলভেস স্যার, সাইড ডিফেন্স স্যার। দানি আলভেস। তো দানি আলভেস এই স্পেনের দর্শনের মামলায় অভিযুক্ত হয়েছিল। তো সে বলছে যে যদি তার ওয়াইফ থেকে, তার ফ্যামিলি থেকে স্বীকারোক্তি গোপন রাখে তাইলে সে স্বীকারোক্তি দিবে। ঠিক আছে? তার ফ্যামিলি থেকে যদি এই জিনিসটা গোপন রাখে সে স্বীকারোক্তি দিবে। আর আমাদের 29-এ বলতেছে এই ধরনের গোপনীয়তা রাখবে বলে যদি বলে কোনো স্বীকারোক্তি আদায় করে তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে না। গোপন রাখবে বলে স্বীকারোক্তি আদায় করতে পারবে, পরে দিয়ে সেটা গোপন থাকুক আর প্রকাশ হয়ে যাক, কোনো সমস্যা নেই। দানি আলভেজেরটা প্রকাশ হয়ে গেছিল, ফ্যামিলি ইউজ জেনে তো যা হোক, তাহলে এটা হচ্ছে গোপনীয়তা। এই গোপনীয়তার মাধ্যমে যদি গোপন রাখবে বলে যদি কোনো স্বীকারোক্তি আদায় করে তাহলে সেটাও বলতেছে অপ্রাসঙ্গিক হবে না আমাদের 29 ধারায় সাক্ষ্য আইনে। আর 30 ধারায় বলতেছে কি আপনার এই যে আসামির সহযোগী আছে না বাকের ভাই, বাকের ভাই নাটক দেখছেন? অনেক পুরাতন স্যার, অনেক পুরাতন বাকের ভাইয়ের নাটক, সার্চ দিয়ে দেখে নিয়েন, এখন আর কোনো কিছু পুরাতন নেই।
সবকিছু আমাদের মোবাইলে চলে আসছে। এক সময় জীবন এমন ছিল, শুনেন, টেলিভিশন দেখছি, ঘরে আসি মাইর খাইছি। এখন আমার মনে আছে 86 সালে ওই প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল হতো, সাপ ফুটবল হতো ইয়েতে বাংলাদেশে, সার্কের বিভিন্ন দেশগুলো খেলতো। এখন রাতে খেলা দেখে আসছি, টেলিভিশনে ঘন্টা 2 ঘন্টা খাইতে হয়েছে মাইর। এখন তার ওই সিস্টেম নেই, এখন আপনার মোবাইলে খেলা চলে আসছে। টেলিভিশন দেখার জন্য আরেকজনের ঘরে যেতে হচ্ছে না। প্রযুক্তি এমন কাছে, আইনও কাছে, আপনি মোবাইলে চার্জ দেন, যে কোনো আইন পাবেন। ঠিক আছে, তাহলে 30-এ বলতেছে কি আপনার, এই যে বাকের ভাই বা অপরাধের সহযোগীর কথাবার্তা। বাকের ভাইকে ফাঁসি দিছিল যে তার সহযোগী স্বীকারোক্তির ভিত্তিতে। সহযোগী স্বীকারোক্তি কি দিছে, বাকের ভাই দোষ করছে বলছিল, অপরাধ করছে বলছিল। মজনু বলছিল, হ্যাঁ, খুলনার এরশাদ শিকদারকে চিনতেন কেউ? এরশাদ শিকদার ছিল সন্ত্রাসী। এর আমলে জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি করতো, 91-তে বিএনপির আমলে বিএনপি করছে, 96-তে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করছে। যখন যেটা আসতো তার ওইটাই করছে। হ্যাঁ, শেষ রক্ষা হয়নি, এরা ফাঁসি দিছিল বিচারে। শুধুমাত্র সহযোগী সাক্ষীর উপর ভিত্তি করে। তো যাই হোক, এত কিছুর আলোচনা করলাম। 30 নম্বর সেকশনে বলতেছে কি আপনার, সহযোগী আসামি যদি নিজেকে জড়ায়, অন্যদের অপরাধ সম্পর্কে বলে, তাইলে সেটা সাক্ষ্য আইনের 30 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। আর যদি নিজেকে বাঁচায়, সে সাক্ষ্য প্রদান করে, অন্যদেরকে দোষী বলে, তাইলে সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে আমি যদি আপনাদের বিরুদ্ধে সাক্ষ্য দিই, একসাথে গ্রেপ্তার হলাম, একসাথে অপরাধ করছি, আমি বলতেছি কি, আমি দুয়া তুলসী পাতা, আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ না করছেন আপনারা করছেন। আর ওই যে আইনমন্ত্রী এরকম স্যার ওই সালমান খানকে ধরে দিছিল ওইরকম নাকি? ওইরকম না, এইগুলো ভিন্ন প্যাটার্ন। যাই হোক, তাইলে আমরা বুঝতেছি কি, যে আমরা 5 জনে মনে করেন ডাকাতি করছি। 5 জনে ডাকাতি করার পরে 2-3 ধরা খাইছি। এখন আমি সাক্ষী দিচ্ছি কি, আমিও ডাকাতি করছি আপনাদের সাথে, কিন্তু আমি বলতেছি কি আমি করি নাই, এরা 2 জনে করছে স্যার। তাহলে তিনি যারা বলতেছে এটা এর কথাবার্তা বিশ্বাসের গ্রহণযোগ্য হবে না। সে নিজেকে বাঁচানোর জন্য এই কথা বলতেছে, আরেকজনের কাঁধে বন্দুক রাখি সে স্বীকার করতেছে, এই কথা গ্রহণযোগ্য হবে না। সে যদি নিজে দোষ করতে বলে, তারপরে আপনার অন্যদের দোষের কথা বলে, তাইলে সেটা বলতেছে গ্রহণযোগ্য হবে। বুঝতে পাইছেন? এই সেকশন হলো 30 নম্বর সেকশন। এরপরে 31-এ গিয়ে বলতেছে ভাই আমরা তখন যে পড়াশোনা করছি, আলাপ আলোচনা করছি, সেগুলো চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতি কি নয়, চূড়ান্ত প্রমাণ নয়। তবে কি করে, প্রমাণে বাধা সৃষ্টি করে। এটা এস্টোপেলের নীতি হয়। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। তার মানে আমি স্বীকৃতি যেগুলো দিলাম, এইগুলোর বিপরীতে আমি যদি অন্য কথা বলি, সেটা প্রমাণে বাধা দিবে। কারণ তুমি আগে বলছো এক কথা, এখন বলতেছো আরেক কথা, তুমি বিশ্বাসের অযোগ্য, তোমার কথা শোনা হবে না। আমরা 115 ধারায় পড়ছি না, সেই কথাবার্তা আপনার এটা ধরে আলোচনা করা যায়। এই 32 ধারা, 31 ধারা, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। এটা আপনাদের বইতে আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বীকৃতি কাকে বলে, বিবৃতি কাকে বলে, তারপরে স্বীকারোক্তি কাকে বলে, দুঃস্বীকারোক্তি কাকে বলে, বিচারিক স্বীকারোক্তি কোনটা, বিচার বহির্ভূত স্বীকারোক্তি কোনটা, তারপরে স্বীকৃতির বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করুন। এরপরে প্রলোভন রীতি প্রদর্শন, প্রতিশ্রুতির মাধ্যমে ওই স্বীকারোক্তি আদায় করা হলে তার প্রাসঙ্গিক হবে কিনা, স্বীকারোক্তি কার কাছে দেওয়া যায়, ইত্যাদি প্রশ্ন আপনাদের বিগত সালগুলোতে আসছে দেখিয়ে।
21 সালে আসতে এই প্রশ্ন আপনারা নোট করে নিতে পারেন। তাইলে মোটামুটি আমরা আজকে 2টা প্রশ্নই আলোচনা করছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের পড়াশোনা শোনা হবে, ওই দিন আর কোনো কিছু পড়ানো হবে না, রিভাইজ করে দিব, যেগুলো পড়াইছে পড়াশোনা দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এস্টোপেল স্যার কোন কোন ক্ষেত্রে এস্ট্রোপেল কি বললেন? এস্টোপেল কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না স্যার? এস্ট্রোপেল ফৌজদারির ক্ষেত্রে প্রযোজ্য না, দেওয়ানি আইনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি স্যার, সবাই ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। জি স্যার, অগ্রিম ঈদ মুবারক স্যার। ঈদ মুবারক সবাইকে।